অতিথি চুপচাপ বস। এরকম ঝামেলা করছে কেন? সমস্যাটা কি? সমস্যাটা আমি বলছি। ধূসর উঠে দাঁড়ালো। অমনি মেরুদণ্ড সোজা করে ফেলল পিউ। মুখে ফুটল উদ্বিগ্নতা, উত্তেজনা। সবার চোখ যখন তার দিকে, আমজাদের কপাল কুঁচকে শুধরালো। তুমি আবার কি বলবে? ইকবাল সন্দিগ্ধ। কি বলবে ধূসর? পুষ্প কান্না শেষ, তার চিত্র আকুল, হার্টবিট জোরালো। ধূসর সোজাসুজি ইকবালের চোখের দিকে চাইল, কোনো রকম ভনিতা ছাড়াই ঘোষণা করলো ইকবাল আর পুষ্প একে অন্যকে পছন্দ করে, ওরা বিয়ে করতে চায়। পিলে চমকে উঠল ইকবালের। ঝুলে গেল চোয়ালা। বিরাট বজ্রপাত ছাদ ভেঙে যেন আছড়ে পড়ল মেঝেতে। ধূসরের এই একটা কথা কিছু সময়ের জন্য সময়টাকে তুষার খণ্ডের ন্যায় জমে দেয়। ঠোঁট নির্বাক, টু শব্দ হলো না কারো। ইকবালের প্রাণ বুঝি থমকে দাঁড়িয়েছে, চোখে মুখে প্রকার অবিশ্বাস। ধূসর কি করে জানলো? বিস্ময়। এই ধাক্কা সামলাতে সময় লাগলো সবার। হুঁশ ফিরতে সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে গেল তারা। বিস্ফোরিত নয়নে চেয়ে রইল এক একজন। শুধুমাত্র হেলদোল দেখালো না সাদিপ। সে একই রকম নিস্পৃহ বসে। তবে অবাক হয়েছে ধূসর এসব জানে, সে জানতো না। পরপর ঠোঁট ভিড়ল রহস্যময় হাসি। সেই হাসি অতি দ্রুত মুছে গেল আবার। আমজাদ শিকদার নিস্তব্ধ ছিল। নিজের কানকে ভরসা হলো না। কেমন আত্মচিৎকার দিল কি উঁচু আওয়াজে। পুষ্প থরথর করে কেঁপে উঠল, ছাল তুলে ফেলল পিউর নরম হাতে। ধূসর সম্পূর্ণ এড়িয়ে গেল তার প্রশ্ন। সে তখনই ইকবালের দিকে চেয়ে। ছেলেটা চেহারা প্রতিটি পরদে পরদে অনিশ্চয়তা, সংশয়, আতঙ্ক। ধূসর ভুরু নাচে শুধালো, ঠিক বললাম? তার সারা শব্দ এলো না। 2 ইঞ্চি ফাঁকা উষ্ঠ যুগল নিয়ে নিঃশব্দে তাকিয়ে সে। আজমল আকাশ থেকে পড়লেন, ধূসর তুমি কি মজা করছো? এটা কি মজা করার মতো ব্যাপার সেজো চাচু? তিনি অপ্রস্তুত কণ্ঠে বলল, না মানে এসব সত্যি। চার যা আহতর মতো একে অপরকে দেখছে। মিনা আতঙ্কিত নয়নে তাকালো স্বামীর দিকে। আমজাদের মুখ চোখ রক্তবা। আসন্ন পরিস্থিতি ভেবে ভয় হিমশীতল হয়ে পড়লেন তিনি। ধূসরকে বলেন, ধূসর আমার মনে হয় তো কোথায় ভুল হচ্ছে। আমজাদ কপিত কণ্ঠে বলল, তুমি কি বলছো? তুমি জানো ধূসর? সে বুক টান টান করে জানানো, জানি। না জেনে বুঝে কোনো কথা আমি বলি না, আপনি জানেন। তবু বিশ্বাস না হলে পুষ্পকে জিজ্ঞেস করুন। ধূসর সুদীর্ঘ প্রত্যয় দেখে আমজাদ ভ্রান্ত হলো। পরপর অগ্নিদৃষ্টিতে ফিরল পুষ্পর দিকে। সেই দৃষ্টিতে কলিজা ছলাৎ করে উঠল মেয়ের। আমজাদ ডাক ছুটলেন, পুষ্প পুষ্প। রুহু উড়ে গেল। উঠতে দিতে গিয়েও কণ্ঠনালী হাতড়ে শব্দ পেল না। শুধু ভেজা চকচকে অশ্রুরুদ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। আমজাদ নির্মভাব কণ্ঠে জিজ্ঞেস করল, এসব সত্যি? পুষ্প আতঙ্কিত নিয়ে পিউর দিকে তাকায়। সে চোখ দিয়ে ইশারা করল, হ্যাঁ বলা। পুষ্প মাথা নাড়িয়ে নিল, ধরফরে বুক নিয়ে মুখ খুলল, হ্যাঁ। পিউ বিজয়ী হাসল, যেন কথাটা নিজে জিতেছে, শান্তি পেয়েছে। আমজাদের চোখ মুখ পাথরের ন্যায় শক্ত হয়ে অমনি তলিয়ে গেল উষ্মায়। তোমার এত বড় সাহস, বলে তেড়ে এলো। আতকে উঠল সকলে। পুষ্প ত্রাসে পিউর পিছনে লুকায়। আচমকা মাঝপথে গিয়ে দাঁড়িয়ে পড়ল ইকবাল। নীরব বাধায় থেমে গেল তিনি। সম্মুখে অপছন্দ চেহারাটা দেখতে পিষে ধরল দাঁত। চোখ মাটিতে রেখে ইকবাল ঠান্ডা গলায় বলল, আমার জন্য পুষ্পর গায়ে হাত তুলবেন না আঙ্কেল। অপরাধ আমার, ওর নয়। যা বলার আমাকে বলুন। পিউ পুষ্পর দিক ঘাড় ফিরিয়ে হাসল, বোঝালো তার মুগ্ধতা। একই রকম বিমোহিত ধূসর। মুখমণ্ডল পরিবর্তন না হলেও চোখে হাসলো তার। আমজাদ আরও খেপে গেলেন। ক্ষুব্ধ কণ্ঠে বলেন, তোমার স্পর্ধা তো কম নয়। আমার মেয়ের সাথে আমি কি করব, কি করব না, কি বলবো, সেসব তুমি ঠিক করবে? তুমি শেখাবে আমায়? প্রতিটি দেওয়ালে তার চিৎকার প্রতিধ্বনিত হয়। রাফিদ রিক্ত, মায়ের শরীর আঁকড়ে ধরে ভয়ে। বড় চাচার এই প্রধানদীপন রূপ এর আগে দেখেনি ওরা। ইকবাল কিছু বলো না, চোখও তুলল না। আমজাদ ভীষণ ক্ষেপে তার ধরে ধাক্কা মেরে সরিয়ে দিল, যেন উচ্ছিষ্ট হরতালে রাস্তা থেকে। অচিরা থামলায় পড়তে ধরল সে। কোনো ও রকম সামলালো নিজেকে। তিনি গজগজিয়ে হেঁটে মেয়েদের সামনে গিয়ে দাঁড়ালেন। পুষ্প ভয়ে অন্ধকার দেখছে। আমজাদ হুঙ্কার দিলেন, সামনে এসো। পুষ্প এলো না, উল্টে আষ্টে পিষ্টে ধরে থাকলো পিউকে। ঠক ঠক করে ঠোঁট কাঁপছে তার, ক্ষুদ্রপ্রাণ ওষ্ঠাগত। পুষ্প, তোমাকে সামনে আসতে বলেছি আমি। পিউ বোঝাতে গেল, আব্বু আপু কথাটা একটু শুনলে হতো না? ইকবাল ভাই তো ভালো মানুষ। উনি আমজাদ রাগে
হিতাহিত জ্ঞানশূন্য যে ছেলে তার নাখোশের খাতায় তার সম্পর্কে একটা প্রশংসা হজম হলো না। পিউকে আজ অবধি কোনো রকম ধমক না দেওয়া লোকটি আচমকা চর মেরে বসলেন। স্তব্ধ হয়ে গেল বসার ঘর। পিউ কিংকর্তব্যবিমুখ। বাবার হাতে কখনো মার খায়নি সে। অভিমান আর বিস্ময় মেয়েটা কঠোর ছড়িয়ে গেল মুহূর্তে। পুষ্প মুখ চেপে ধরল দুহাত। নিজেকে আড়াল করা বিন্দুমাত্র প্রয়াস হলো না আর। তার জন্য তার আদরে বোন মার খাবে। মেয়েটা ভয় ভীতি তৎক্ষণাৎ ডুবে গেল। সহসা প্রগাঢ় সাহস ভর করল দুঘাতে। কবুতরের ছানার ন্যায় ছোট্ট বোনটাকে চট করে টেনে সরিয়ে দিয়ে বাবার মুখোমুখি হতে চাইলেন। বাধা দিল ধূসর। আকস্মিক ঢালের ন্যায় মাঝে এসে দাঁড়ায় সে। চওড়া দেহে পুষ্প আড়াল হয়ে পিছিয়ে যায়, চেয়ে থাকে ভাইয়ের পিঠের দিকে। ধূসর সোজাসাপটা চাচার চোখে দিকে তাকায়। টকবগে রক্ত লাল চেহারাটা দেখেই সামান্য তেরাস গ্রাস সেখানে নেই। সে সম্পূর্ণ সহজ স্বাভাবিক গলায় বলল, গায়ে হাত তুললে পুষ্প কিন্তু ইকবালকে ভালোবাসা ছেড়ে দিবে না। আমজাদ শিকদারের পুরো শরীর কাঁপছে ক্রোধে, চোখে কঠোর টকবগে রুদ্ধবদন। শিকদার বাড়ি সুনাম বসাতে যথেষ্ট। বাড়ির প্রত্যেকটি সদস্য থমকে রয়েছে, উৎকণ্ঠা তাদের আদলে। কারো মুখে কথা নেই, চোখ ভাষাহীন, শুধু কম্পিত হাত পা আর ভয়ত্ব দুটো লোচন নিবদ্ধ সিঁড়ির দোরগোড়ায় দাঁড়ানো দুটো মানুষের ওপর। রুবায়দা ছুটে গিয়ে পিউকে আলগে ধরলেন। মিনমিন করে বলে, ওকে মারলে কেন ভাইজান? ও তো কোনো দোষ নেই। মিনা বেগমের চোখ ছলছলে, অথচ রেগে মেগে বলছে, যাই কেন? বড়দের মধ্যে কথা বলতে কতবার মানা করেছি, পাকনামো করবি না। ছোটর মতো থাক। পিউ নাক টানল, ঠোঁট উল্টে মিশে গেল রুবায়দার বুকের সাথে। তিনি আদর করলেন, গায়ে মাথার হাত বুলিয়ে শুধালেন, বেশি ব্যথা লেগেছে? পিউর ওপর নিচে মাথা ঝাঁকালো। লেগেছে মানে? মনে হচ্ছে গালের ওপর মরিচ ঢেলে দিয়েছে কেউ। কি একটা চর, তাও সবার এত পছন্দ যে পারে ঠাস ঠাস করে মেরে দেয়। আনিস ফিরেছেন কেবল। বাড়িতে ঢুকে মুখোমুখি হলেন গুরুগম্ভীর পরিবেশের। কেমন নিস্তব্ধ, জীবিত সব কিছু। যেন শিকদার বাড়ির প্রত্যেকটা মুহূর্তে হাসি উল্লাস গল্পে মশগুল রয়। তার থমথমে রূপ চিন্তা ফেলল ওনাকে। আস্তে ধীরে নিঃশব্দে স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ালেন তিনি। ছোট রিক্ত মাথাটা গুজে রাখা মায়ের কাঁধের মধ্যে, চোখের পলক কম্পিত, ক্ষুদ্রাকৃত মুখ বিবর, শুষ্ক। সুমনা ওকে নিয়ে ওপরে যেতে পারছে না। সিঁড়ির ঘরে যে দাঁড়িয়ে ওনারা আনিস স্ত্রীর পাশে এসে কানের কাছে গিয়ে শুধালেন, ব্যাপার কি? হঠাৎ শব্দ। চৌকিতে তাকালেন তিনি। স্বামীকে দেখে ফিসফিস করে বলেন, কখন এলে? এই তো। সুমনা চোখ বড় বড় করে বলেন, ভয়াবহ কাণ্ড ঘটেছে। কি হলো আবার? ধূসর কিছু কথা বলো না, নিজেই বুঝতে পারবে। আনিস বাধ্যর ন্যায় মেনে নিলেন। ব্যগ্রতা প্রকাশ না করে চুপ করে রইলেন। মনোযোগ নিক্ষেপ করল ধূসরের দিকে। ছেলেটা ভাবলেশহীন, উদ্বেগশূন্য ভাবমূর্তি তাকে সর্বদা মুগ্ধ করে। ভয়ডরহীন এক শক্ত মানব। তাদের বাড়িতে এক সাহস কারও নেই, যাকে কোনো হুমকি ধামকি কাবু করতে পারে না। যখন ভাইজান ওকে কথা শোনায় তার খারাপ লাগে, পক্ষ নিয়ে কিছু বলতে পারে না। ভাইতে চক্ষুশূল হওয়া তার কাছে পাপের সমান যে, তাই তো উপায় শূন্য হয়ে চুপ থাকেন। কিন্তু আজ আবার কি করলো ছেলেটা? মারামারি করেছে কি? তার চোখ প্রখর হলো ভাবতে। পুরো দস্তুর একাগ্রতা ঘরে সবাইকে একবার একবার দেখলেন। পিউরের দিকে চোখ পড়লে কপাল ভাঁজ পড়ল। মেয়েটার অমন ফুপিয়ে কাঁদছে কেন? কে মেরেছে? কে মারল? আনিস ঠোঁট দুটো স্ত্রী কানের কাছে এগুলেন ফের। পিউ কাঁদছে কেন? সুমনা জানালেন, ভাইজান মেরেছে। আনিস আকাশ ভেঙে মাটিতে বলেন, এই জীবনে ভাইজানকে সবাইকে ধমকে দেখলে পিউকে একটা টোকাও দিতে দেখেনি। পিউরের মুখের সাথে মায়ের মিল থাকায় দুর্বল ছিলেন তিনি। মেয়েটা দুষ্টুমি করল, সহ্য করতেন, বলতেন, এ তো আমার মা, মাকে বকাঝকা করা যায়? বড় আব্বু, মাথা ঠান্ডা করুন, গরমে মাথা কোনো কিছু নেই। পথিমধ্যে চেঁচিয়ে উঠলেন আমজাদ, চুপ করো, তোমার লেকচার শুনতে চাই না আমি। উচ্চধ্বনিতে আবারও একবার বসার ঘর কাঁপে। পিউ ভয়ে রুবায়দাকে শক্ত করে আলগে ধরল। তার পা ঢলছে, গাল জ্বলছে, সাথে মন আর বুক ব্যথায় একশেষ। আনিস প্রবল বিস্মিত, বিলম্ব। ধূসর যখন যাই করুক, আজ অবধি ভাইজান এত রেগে কথা বলেনি তো। ঘটনা কি খুব সাংঘাতিক? অথচ এই চেঁচামেচির ধমক ধূসরের শরীর ঘেঁষে চলে গেল। তার
চোখ মুখ লেশমাত্র পরিবর্তন হয়। ততদিক ঠান্ডা গলায় বলো, আপনাকে লেকচার দিচ্ছি না আমি। ভুল ভাবছেন। কিসের ভুল? তুমি তোমার বন্ধু হয়ে ওকালতি করতে চাইছো না ধূসর? চাইছো না আমার ব্রেন ওয়াশ করতে? ধূসর স্পষ্ট জানালো, না, আমি চাইছি আপনাকে বোঝাতে। পুষ্প যদি ইকবালকে চায় এতে দোষের কি আছে? ভালোবাসা তো অন্যায় নয়। আনিসের ভুরু কুঞ্চিত হওয়ার প্রকাণ্ড ধাক্কা খেল। বিদ্যুৎ বেগে ইকবাল পুষ্পকে দেখল। চোখ ফিরে স্ত্রীর দিকে ফিরতেই মুখোমুখি হলেন সুমনা সহায়হীন দৃষ্টি। এই তাহলে কাহিনী। আনিসে বুঝতে বাকি থাকলো না ঝড়ের পূর্বাভাস অমন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেতে গেলে। দুপাশে মাথা নেড়ে বিড়বিড় করলেন, ভাইজান এই সম্পর্কে কোনো দিন মানবে না। ধূসর চেষ্টা জলে যাবে। ভালোবাসা অন্যায় আমি বলি না, কিন্তু ওর মতো একটা অসভ্য ছেলেকে ভালোবাসা 100 বার অন্যায়। ইকবালের দিক আঙুল তাক করলেন আমজাদ। লজ্জায় ছেলেটি মাটিতে মিশে গেল। এক জীবনে এতটা অপমানিত হয়নি সে, যতটা সামান্য কয়েক ঘন্টায় করেছেন তিনি। হোক আরও না হোক, তবে তার মান সম্মান সব ধুলোয় মিশে যাক আজ। এসবের বিনিময় হলো পুষ্পকে যেন পায়। মেয়েটাকে জীবনে পেলে তৃপ্ত সে। আর কিচ্ছু চাইবে না, কিচ্ছু না। ধূসরের ভুরু নেমে এলো চোখের কাছে। সোজাসাপটা প্রশ্ন ছিল, ওকে অসভ্য কিসের ভিত্তিতে বলছেন আপনি? ও নেশা করে, জুয়া খেলে, নাকি রাতের বেলায় মেয়েবাজি করে বেড়ায়? লাগামহীন কথাবার্তা নারীরা চোখ নামিয়ে নিলেন। আমজাদ হতবাক, হতচেতন। পর মুহূর্তে হেসে ফেললেন, তোমার তো দারুণ অধপতন হচ্ছে দেখছি। বড়দের সাথে এইভাবে কথা বলতে মুখে বাজছে না? কণ্ঠে বিদ্রুপ। ধূসর বলল, বাজছে না? কে বলল? কিন্তু উপায় যে নেই বড় আব্বু। সবার জানা উচিত আপনার ইকবালকে কেন এত অপছন্দ। কি ক্ষতি করেছে ও আপনার? ক্ষতি? ওই এক আঙ্গুল ছেলে আমার কি ক্ষতি করবে? ও যা সর্বনাশ করেছে সে তো আমার করেছে, ইনফ্যাক্ট এখন করছে। তোমার এই চমৎকার উন্নতির পিছনে দায়ী একমাত্র এই ছেলেটা। বিপথে নিতে উস্কেছে তোমাকে, বেপরা বানিয়েছে, বেয়াদব তৈরি করেছে। ধূসর ফোঁস করে শ্বাস ফেল। এই এক কথা শুনতে শুনতে বিতিষ্ঠ সে। ঘাড় ডল অধৈর্যভাবে, যেন কঠিন প্রাসে শান্ত করছে নিজেকে। তারপর আবার তাকালো আমজাদের দিকে। স্থির গলায় বলল, আমি কচি খোকা নই বড় আব্বু, মাটির পুতুলের নয় যে ইকবাল যা মন চাইল তাই বানাবে। আমি যা হয়েছি আমার ইচ্ছায়, ওনার কাইন্ড অফ। আপনাদের করা শাসনের বিরূপ প্রভাব এটা। আর ইকবালের ওপর দোষ চাপাচ্ছেন কেন? ছোট থেকে আমাকে 24 ঘন্টা তদারকিতে রেখেছেন, রাজনীতির ভূত নামাতে বিদেশ অবধি পাঠিয়েছেন, তাও শুধরাতে পারলেন না। মানে সেটাই তো আপনাদের ব্যর্থতা। এত বছরে যা পারেননি, এই দিনে 4-5 ঘন্টার সাথে থেকে সেসব করে ফেলল। শুনতে হাস্যকর লাগছে না? আমজাদ কটমটো করে বলেন, ভাষণের অন্য কোথায় দাও ধূসর, এটা পার্টি অফিস না, কেউ তোমার ভাষণ শুনতে আসেনি। আমরা সামনে থেকে সরে দাঁড়াও। তজ্জব শুনেও নড়ল না ধূসর, বিন্দুমাত্র হেলদোল দেখল না। বলো, ভাষণে কেউ খারাপ কিছু কখনোই বলে না। আপনার যদি আমার কথাগুলো ভাষণ মনে হয় তাহলে নিঃসন্দেহে আমি ভালো কিছু বলছি। আমজাদ দাঁত চেপে বলো, তুমি সর্বে ধূসর। আমার মেয়ে আর আমার মাঝে বাইরের কেউ ঢুকুক আমি চাই না। শীতল অপমান গায়ে মাখল না ধূসর, যেন শোনেনি সে। বলল, ইকবাল আমার বন্ধু, পুষ্প আমার বোন, ওদের ব্যাপারে আমি কথা বলার অধিকার নিয়ে জন্মেছি। আপনি বাইরের কেউ বললে তো বের হচ্ছি না। আমজাদ খেপে গেল। ধূসরকে কষে একটা থাপ্পড় মারার অভিপ্রায় জাগলো। নিজের ছেলে হলে এতক্ষণ মেরে বসতেন। রাগে ফোঁস করলো শুধু। ধূসর নর্মকণ্ঠে বলল, আপনি ওদের সম্পর্কটা মেনে নিন বড় আব্বু। ইকবাল খারাপ ছেলে নয়, আমি গ্যারান্টি দিতে পারি। পুষ্প সুখী হবে। ইকবাল আপ্লুত চোখে চেয়ে রইল। আরও প্রবল অনুতাপ ঘিরে ধরল খুব গহ্বরে আশপাশ। আমজাদ কঠোর স্বরে বললেন, তোমার গ্যারান্টি আমি চাই না। তুমি নিজেই তো মানুষ চেনো না। এরকম একটা ফাজিল ছেলের সঙ্গে গলা মিলিয়ে ঘুরে বেড়াও। তোমার বুদ্ধি আমি নেব ভেবেছ? পুষ্প বিয়ে হলে সাফিদের সঙ্গেই হবে, অ্যান্ড ইটস ফাইনাল। সাপি সূচক শব্দ করল। চাচা বেশি বোঝার ধরনের সে। বৃতস্পৃহ পুষ্প ভাইয়ের পিছন থেকে ভয়ে ভয়ে বলল, আমি ইকবালকে ছাড়া কাউকে বিয়ে করব না আব্বু। আমজাদ আগুন চোখে ফিরলেন। পুষ্প আতঙ্কে ধূসরের পিঠের সাথে ঘেঁষে গেল। তিনি গর্জে উঠলেন, কখনো না। দরকার পড়লে তোমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব আমি, তবু ওই ছেলের সাথে বিয়ে দেব না। দেব না। ইকবাল অসহায় কণ্ঠে শুধালো, কেন আঙ্কেল? আমার অপরাধ কি? আমি জীবন দিয়ে হলেও সচেষ্ট থাকব পুষ্পকে ভালো রাখার।
তুমি চুপ করো, আমাদের মধ্যে কথা বলবে না একদম। লজ্জা করে না তোমার? এত কিছুর পরও এখানে দাঁড়িয়ে আছো। ধূসর ঠোঁট ফুলে শ্বাস ফেলে বলো, আপনাকে ভালোভাবে বুঝিয়েছি, অথচ আপনি বুঝতে চাইছেন না। মেয়ের সুখটা আপনার কাছে বড় নয়, বড় আপনার পছন্দটা। আমার মেয়ের সুখ কোথায় সেসব তোমার কাছে আমি ভালো জানবো? জেনেও অন্যায় করতে চাইছেন কেন তবে? আপনি তো এরকম নন। আমার বাবা মায়ের সময় তাদের পাশে আপনি ছিলেন, অথচ আজ ওরা দুজন দুজনকে ভালোবাসে, মেনে নিতে দোষ কিসের? আপনি যেটা করেছেন সেটা কিন্তু ঠিক হচ্ছে না। আমজাদ দুভুরু উঁচুতে তুলে বলো, এখন আমাকে তোমার থেকে ঠিক ভুল শিখতে হবে। তুমি আমায় বোঝাবে আমি কি করব? যা, যেটা ভালো তার থেকে সেটা শেখার দোষের কিছু নয়। আমজাদ আঙ্গুল উঠিয়ে বলো, চুপ, একদম চুপ। আরেকটা কথা বললে ধূসর ভুরু নাচায়। হাত তুলবেন? তুলুন, আমার অসুবিধা নেই। একটা কেন, 100টা চর মারার অধিকার আপনার রয়েছে, কিন্তু এমনি এমনি তো চর থাপ্পড় আমি খাবো না। আমার গায়ে হাত তুলতে হলে পুষ্পর হাতও ইকবলকে দিতে হবে। আফটার অল, রাজনীতি আর ব্যবসা একসাথে সামলাচ্ছি, বিনিময় ছাড়া চলা যায়? সুমনা এতক্ষণ গুরুতর ভঙ্গিতে দেখছিলেন সব। ধূসরের মাত্র বলা কথাটায় হাসি পেল তার। সে হাসি কোনোভাবে গেল না। শাড়ির আঁচল দিয়ে ঘাম মোছার ভান করে ঠোঁট চেপে ধরল। আমজাদ নাক মুখ কুঁচকে বললেন, কিসের সাথে কি মেলাচ্ছ তুমি? মাথা ঠিক আছে? বলছি না পুষ্প সাথে সাদীপের বিয়ে হবে। আমার ভাই যখন চেয়েছে আমার মেয়েকে, দুনিয়া উল্টে গেল, এই বিয়ে আমি দেব। আজমল মুখ খুলে নেবার একটু এগিয়ে এসে ভদ্রভাবে বলেন, ভাইজান, আমার মনে হয় আপনি আরেকটু ভেবে দেখুন। আসলে পুষ্প আমাদের মেয়ে, ও কাউকে ভালোবাসলে আমাদের তো বলেনি। বললে কোনো দিনও এরকম প্রস্তাব আমরা দিতাম না। এখন জেনেই যখন গিয়েছি তখন আর। আমজাদ খ্যাত করে উঠলেন, বোকার মতো কথা বলো না আজমল। পুষ্প ছোট, ভালো মন্দ বোঝার বয়স ওর হয়েছে। কে ভালো কে খারাপ এই বয়সে ও বুঝবে কী করে? ধূসর তিতি বিরক্ত হয়ে চোখ বুজে ফের খুলল। মিনা আমতা আমতা করে বলো, আপনি শান্ত হন, একটু ঠান্ডা মাথায় ভাবুন। ইকবাল তো ভালো ছেলে, ওকে আমরা ছোটবেলা থেকে জানি চিনি, বাড়িটাও কাছে। আমার মেয়ে যদি ওকে নিয়ে ভালো থাকতে চায় তবে আমরা কেন আটকাবো? সংসার তো আর আমরা করব না। আমজাদ স্বামীর বিরোধিতা মেনে নিতে পারল না, কাট কাট জবাব দিল, তোমার মতামত এখানে কেউ জানতে চেয়েছে? চুপ করে ছিলে, চুপ করে থাকো। যা বোঝার তা না নিয়ে কথা বললে যেন না দেখি। ভদ্রমহিলা মুখটা চুপসে গেল, গাল বেঁকিয়ে বিড়বিড় করে সব জানত সমস্যা এসেছে নিজে বোঝে যেন। আমজাদ সরাসরি ধূসরের চোখে দিকে চেয়ে বলেন, এটা কথা শুনে রাখো, তুমি বা তোমরা বন্ধু যতই চেষ্টা করো, যতই অনুরোধ করো না কেন, আমজাদ শিকদারের কথা নড়চড় হবে না। মেয়েদের আজীবন ঘরে বসিয়ে রাখবো, তবু ইকবালকে আমি জামাই বলে মেনে নেব না। ধূসরের বুকের সঙ্গে হাত ভাঁজ করে বলো, এটা আপনার শেষ কথা? তিনি অনবিলম্বে বলেন, হ্যাঁ। পুষ্প ফুপিয়ে কেঁদে উঠলেন। আমজাদ মেয়ের দিকে তাকাতেও না, গটগট করে রওনা করলেন ঘরের দিকে। সিঁড়ি প্রথম ধাপে পা রাখতে ধূসর বলল, আমার কথাটা তাহলে আপনার শোনা উচিত। আমজাদ থামলেন, ফিরে তাকালেন না। ধূসর ঘুরে চেয়ে বলল, ইকবাল আর পুষ্পকে কাজে অফিসে নিয়ে বিয়ে দিয়ে দেবো আমি, নিজেই হব সেই বিয়ের সাক্ষী, অ্যান্ড দ্যাটস ফাইনাল। প্রত্যেকের চোখ বেরিয়ে এলো, প্রায় স্তম্ভিত হয়ে চেয়ে রইল তার দিকে। ইকবাল পুষ্প হতগম্ব হয়ে একে অপরকে দেখলো। ওরা তো এরকম কিছু মাথাতেও আনেনি কখনো। আমজাদ তরিত বেগে ঘুরে চাইলেন, পুরু কণ্ঠে শুধালেন, কি বললে? যা শুনলেন। পুষ্প সাবলিকা, ওর ইচ্ছের বিরুদ্ধে ওর ওপর কিছু চাপিয়ে দেওয়ার অধিকার আপনার নেই। এটা 2023, এই যুগে বাবা মায়ের জোরাজুরিতে অন্য কাউকে বিয়ে করার ট্রেন্ড উঠে গিয়েছে। প্রসঙ্গ যদি হয় এখানে আমার মতো ভাইয়ের, তবে নিঃসন্দেহে আমি তা হতেই দেব না। ইকবাল পুষ্পের বিয়ে হবে, হবেই। আপনি না চাইলেও আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব ওদের। তারপর যখন এলাকা এলাকায় রটে যাবে আমজাদ শিকদারের মেয়ে পালিয়ে বিয়ে করেছে, আপনার মান সম্মান থাকবে তো? ওরা তো সংসার করবে, আপনার কি হবে বড় বাবু? ধূসর নির্বিকার সুস্পষ্ট জবাব। আমজাদ থরথর করে উঠলেন উষ্মায়, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ধূসরের সাবলীল উত্তর, শিকদার ধূসর মাহতাব।
ভয় নয়, কাজ করে দেখায়। আফতাব শিকদার চুপ থাকতে পারলেন না, আর ছেলেকে ধমক দিলে, ধূসর তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। ভাইজানের বিরুদ্ধে যাবে এখন? বাড়ির মধ্যে অশান্তি করার জন্য উঠে পড়ে লেগেছ আজকাল। ধূসর বাবার দিক ফিরল, অবাক হওয়ার ভান করে বলো, তুমি এটাকে অশান্তি বলছো? বাবা তুমি নিজেই তো একদিন এই পরিস্থিতি পেরিয়ে এসেছো। মায়ের বিয়ের অন্য কোথাও হয়ে যাওয়ার ভয় যখন নিজের বিয়ে করে ঘরে তুলেছে, তখন তো ভাবনি যে বাড়িতে অশান্তি হবে, দাদুর সাথে বিরোধিতা হবে ভেবেছিলে? আফতাব অপ্রস্তুত ভঙ্গিতে কপাল কোঁচকালো। ছেলেটা দুর্বলতায় ঘা মেরেছে বলে পাল্টা যদুসই জবাব পেল না। ধূসর ভীষণ সহজ ও সুলভ কণ্ঠে বলল, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি অ্যান্ড ওয়ার বাবা। আমি বিশ্বাস করি কেউ কাউকে সত্যিকার ভালোবাসলে তাকে নিজের করে পাওয়ার সম্পূর্ণ অধিকার তার আছে। বলার সময় তার চক্ষুদায় ঘুরে এলো পিউর মুখশ্রী হতে। মেয়েটা গাল ব্যথা ভুলে গেল। কথাটা শুনে রুবাগাকে ছেড়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো, তার মুগ্ধ বিমোহিত নেত্রযুগল ধূসরের শ্যামলা চেহারায়। ধূসর ভাই ভালোবাসার এত কিছু বোঝেন, তবে প্রকাশ করেন না কেন? তার তাড়না এই দুই লাইন কবিতার ন্যায় কানে বাজল পিউরের। তুখোরভাবে মস্তিষ্কটুকু, ইকবাল যদি খারাপ হতো, সবার আগে এই বিয়ের বিপক্ষে আমি যেতাম। কিন্তু আমি ওকে চিনি, ধূসর কারো হয়ে এমনি এমনি কথা বলে না। আমজাদ ক্রোধে গজগজ করে বললেন, দেখেছ তোমার ছেলেকে? চাচার পিছনে ছুরি মারার জন্য আদা জল খেয়ে নেমেছে। দেখেছ কেমন অসভ্য তৈরি করেছ? বাপের অতীত নিয়ে খোঁচা দিচ্ছে এখন। রুবায়েদা বিনয় কণ্ঠে বলল, ভাই ও তো ভুল বলেনি। ওই পরিস্থিতিতে তো একদিন আমিও ছিলাম। এত মদ বিষাক্ত বিধ্বস্ত সময় একটা মেয়ের জন্য দ্বিতীয়টি হয় না। এই দেখুন, বাবার বিপক্ষে গিয়ে বিয়ে করেছিলাম বলে আজ আপনার ভাইকে পেয়েছি, সংসার করছি, সুখী হয়েছি আল্লাহর রহমতে। বাবা একটা সময় আমার সুখ দেখে মেনে নিয়েছিলেন আমাদের, অথচ সেই দিন যদি ওনার জোরাজুরিতে অন্য কাউকে বিয়ে করতাম, আপনার ভাই বা আমরা দুজনের জীবনটা নষ্ট হতো। বাবা তো বেঁচে নেই, কিন্তু আমার খুশিটা মরে যেত সারা জীবনের জন্য। জবাবে বলেন, ভাইজান আপনি রাগ করবেন না, ওদের সম্পর্কটা মেনে নিন। আমারও মন বলছে পুষ্প সুখী হবে। সাদীপের জিভে নিষ্পিস করল কিছু বলতে, কিন্তু সাহসে কুলোলো না। মিনা আবার বলেন, বাড়ির সবাই রাজি, আপনি এরকম করছেন কেন বলবেন? সমস্যা কি আপনার? আমজাদ ফের ধমক দিলেন, তুমি চুপ করো। মেয়ের দিকে খেয়াল রাখতে পারোনি? তুমি থাকতে মেয়ে 2 বছর ধরে প্রেম করে বেড়ায় কী করে? কেয়ারলেস মহিলা কোথাকার। মিনা বেগম অভিমানী কণ্ঠে বললেন, এভাবে বলছেন কেন? আমি কি সবসময় ওদের পাহারা দেব? আমজাদ তেড়ে মেরে হাঁ করলেন যোগ্য জবাব দিতে। ধূসর আটকে দিয়ে বলেন, বড় মাকে ধমকে লাভ নেই, যা হয়েছে তা পাল্টে যাবে না। তোমার থেকে কিছু শুনতে চাই না আমি। তুমি ভেবো না আমাকে এসব ফালতু লিম হুমকি দিয়ে ভয় দেখাবে। আমি আমার মেয়েকে চিনি, তুমি নিশ্চয় এমন কিছু করবে না পুষ্প। শেষ কথাটা পুষ্প উদ্দেশ্য বললেন তিনি। সে কান্না থামিয়ে সজাগ চোখে চাইল। একবার ইকবালকে দেখে বাবাকে দেখল। একজন কাতর দুটো চোখ, আরেকজনের অবস্থা। দুজন মানুষ কারো মনই ভেঙে দেওয়ার সাধ্য নেই। চিন্তাহীনতায় ভীষণ রকমের ভুগল সে, কি বলবে জানে না। চোখের জলে মাত্রা জোরালো হলো, কান্না কেমন উগলে আসছে। একটু সাহারা পেতে নিবু চোখে ধূসরের দিকে তাকালো সে। অমনি ধূসর কিছু একটা ইশারা করলো। পিউরে ভুরু বেঁকে গেল তাতে। সে স্পষ্ট দেখছে ধূসর ইশারা, কিন্তু কি বোঝালেন উনি? পুষ্প ঢোক গিল, মৃদু কণ্ঠে বলল, আমি ইকবালকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না আব্বু। ইকবালের পক্ষ থেকে বিশাল বড় পাথর নেমে গেল। আমজাদ শিকদার বাকরুদ্ধ। মেয়ে এই কথা তাকে বুঝিয়ে দিল উত্তর। একটা কথা আর বলল না, গটগট করে চলে গেল কক্ষে। পুষ্প অসহায় নেত্রে দেখল বাবার প্রস্থান। ধূসর দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নীরবে ঠোঁট কামড়ায়। অগাধ পনিধারে কিছু ভাবল, পরপর পা বাড়ালো কামড়ায়। যেতে যেতে একবার চোখ বোলালো পিউর। গালে দৃষ্টিতে
ঠিকরে পড়ল প্রণয়ের মায়া স্রোত। চটটা যেন ওর গালে লাগেনি, লেগেছে তার কলিজায়। ইকবাল ধূসরের যাওয়ার দিকে চেয়ে থাকে, তারপর নিজেও হন্তদন্ত হয়ে ছোটে ওর পিছনে। ধূসরের কাছে করা বিরাট অন্যায়ের ক্ষমা চাইবে সে, প্রয়োজন পড়লে পা ধরে ঝুলে থাকবে, কিন্তু ক্ষমা না নিয়ে ছাড়বে না। পিউ ভাবছে সে কি করবে, রুমে যাবে না কি যাবে না। দোনামোনা করতে করতে শেষমেশে রওনা হলো। পুষ্প শক্ত হয়ে মাথা নিচু করে আছে, এক্ষুনি মা ধমকাবে ওকে, মারবে তো পারে। অথচ মিনা কিছুই বলে না, ব্যস্ত পায়ে হাঁটা দল ঘরের দিকে। সাবিত ক্লান্ত ভঙ্গিতে সোফায় বসে পড়ল, বুক ভরে শ্বাস ফেলল। যাক, অবশেষে বিয়েটা ভাঙছে, এইবার আর পিউকে হারানোর চান্স নেই। জবা পুষ্পর কাছে এসে দাঁড়ালেন, মাথায় হাত রাখতে মেয়েটা নড়ে উঠলেন। তিনি হাত বুলিয়ে বলেন, বোকা মেয়ে, আমাকে জানালে কি হতো, আমি কি তোর শত্রু রে? একবার বলে দেখতি আমাদের। এই রকম প্রস্তাব তো জীবনে রাখতাম না, তোর খুশি তো আমাদের কাছে সবার আগে। পুষ্প ঝরঝর করে কেঁদে ফেলে, হুড়মুড় করে জড়িয়ে ধরে ওনাকে। জবা মাথা চুমু খেয়ে বলে, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে মা, দেখিস। আমজাদ কেদারায় ঝুলছে, নর্মাল চেহারাটা রকিং চেয়ারের মতো ইচ্ছে করে নাড়াচ্ছে। ঠকঠক করে শব্দ হচ্ছে, ঘরে এসি, ফ্যান দুটো বন্ধ, ঘেমে গিয়েছে, অথচ তার রাগ পড়ছে না। ধূসর আর ইকবালের প্রতি ক্রোধে পেট ফাটছে তার। বাড়ির সবাইকে হাত করে নিয়েছে এই ছোকরা, কেউ তার কথা শুনছে না। ভালোবাসা অন্ধ হয়ে গিয়েছে সবার। বানর দুটো মাথা নিয়ে নাচছে, কি ভেবেছে ওর ধমকিতে সব ভয় পাবে? কোনো দিনও না। পুষ্প যদি তা অমতে এই ছেলেকে বিয়ে করে বসে, সোজাসুজি ত্যায্য করে দিবে, একটিবারও পিছপা হবে না এই সিদ্ধান্তে। চেনে না তো তাকে, ওই ছেলে বুনো ওর হলে ও হবে বাঘা তেঁতুল। তার চিন্তা ভাবনার মধ্যে দরজা ঠেলে দেওয়া শব্দ হয়। মিনা ঘরে ঢুকছে, ওনা দেখেই নড়ে চড়ে বসলো আমজাদ। তৎক্ষণাৎ মুখটাকে ঘুরিয়ে ফেললো আরেক দিকে, ধরে নিলে তাকে মানতে এসেছে উনি। কিন্তু তিনি তো মানবে না। না মানে না, আসুক এই মহিলা, একটা বার খুলুক মুখটাকে। অথচ তার ধারণা মোতাবেক কিচ্ছুটি হলো না। মিনা বেগম টু শব্দ করল না, ফিরেও দেখল না তাকে। উল্টে খাটের ওপাশে গিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ল আমজাদ। সারা শব্দ না পেয়ে তাকালেন এই দৃশ্য, হতকম্ব না হয়ে পারলেন না। কিছুক্ষণ বসে রইলেন চুপচাপ। যখন দেখলেন বিনা নিস্পৃহা পাত্তা দিচ্ছিল না তাকে, বাধ্য হয়ে নিজে উঠে গেল, গিয়ে বসলো খাটের এক পাশে। মনোযোগ পেতে দুবার গলা খাকারি দিলেন, তাও মিনা ঘুরলেন না। আমজাদ বিদিষ্ট হলেন, গম্ভীর কণ্ঠে বলেন, বলি হচ্ছেটা কি? মিনা চোখ বন্ধ রেখে বলেন, আপনি ঘুমালে আলোটা নিভিয়ে দিন, চোখে লাগছে। প্রসঙ্গ আর পছন্দ মাফিক উত্তর না পেয়ে আমজাদ রেগে গেলেন, মিনাকে টেনে ঘুরিয়ে ফেললেন নিজের দিকে। তিনি তর্কে বললেন, কি হলো? কি হলো মানে? বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটার পরও তুমি এমন নিশ্চিন্তে ঘুমাতে চাইছো? তো কি করব, ঝগড়া করব আপনার মতো? আমি ঝগড়া করি? তা কি করেন? না বুঝে শুনে চেঁচামেচি করেন সবসময়, আর নিজেকে দাবি করেন বুদ্ধিমান হিসেবে। সবার মধ্যে আবার দোষারোপ করছেন আমাকে। আমজাদ চোখে কপাল উঠে বলেন, কি বলতে চাও? আমি বোকা? বুদ্ধি সব তোমার আর তোমার আদরের ছেলের ঘটে, যে সবার সামনে আমাদের এইভাবে ছোট করলো। মিনা উঠে বসলেন এবার। ও আপনাকে ছোট করেনি, করবেও না, শুধু আপনার বিপক্ষে দুটো কথা বলেছে। আমি ওর জায়গায় থাকলে এই কথা বলতাম কি? মাথা খেয়েছে তোমার? কি আবোল তাবোল বলছো? বাড়ির সবার সামনে পুষ্পকে ভাগিয়ে নেবে বলে এটা কি ভালো কথা ছিল? ওটা ও এমনি বলেছে, আপনি মানছিলেন না তাই। ধূসর বাড়ির সম্মান নষ্ট হোক এরকম কিছু করবে বলে মনে হয় আপনার? তাহলে বলল কেন? কেন বলবে? আমি ওর তালতো ভাই যে, ও মজা করে আমার সাথে
আপনি ঠান্ডা মাথা পাবো ও এই কথা আপনাকে কি বুঝিয়েছে? একবার চিন্তা করুন, রুবা আর আফতাব বাড়ি থেকে না মানায় পালিয়ে বিয়ে করেছিল। আপনি তো বলেছিলেন তখন আব্বুকে মানুষের অনেক কথা শুনতে হয়েছিল। এখন সে একই কাজ আপনার মেয়ে করবে না? তার কি নিশ্চয়তা? ও আপনাকে বারবার বোঝাচ্ছে, অনুরোধ করছে, বলছে যে ইকবালকে ছাড়া কাউকে বিয়ে করবে না। এখন আপনি বেশি জোর করলে যে পালিয়ে যাবে গ্যারান্টি আছে? বলুন, আছে? এই যাত্রা আমজাদ শিকদার বিভ্রান্ত বললেন, পরপর গাল ফুলিয়ে বলেন, কিন্তু ওই ছেলে আমার সহ্য হয় না। মিনা বলেন, আপনার সহ্য দিয়ে কি হবে? সংসার আপনি করবেন না আমি? যে করবে সে যদি পুরো সুখে থাকে সমস্যা কোথায়? আচ্ছা করুক। আজ আপনি নিজের পছন্দের একটা ভালো ছেলে দেখে মেয়েটাকে বিয়ে দিলেন। মেয়েটা মেনেও নিল, কিন্তু মনে থেকে মানবে? কলের পুতুলের সংসার করবে না, জীবনভর দোষারোপ করবে আপনাকে। আজ বাদে কাল মারা যাব, শরীরটা মাটিতে মিশে যাবে, কিন্তু মেয়ে মনে মনে রাগ ক্ষোভ এগুলো কি রয়ে যাবে না? কারো দীর্ঘশ্বাস, কারো কষ্টর কারণ মনে তো সুখ পাবো না। পারবেন মেয়ে চোখে আমৃত্যু অপরাধী হয়ে থাকতে? ইচ্ছে আছে এমন? আমজাদ চুপ করে গেল। কথাগুলো মস্তিষ্ক দরজা নড়ানার গিয়ে অনিশ্চিত কণ্ঠে বলো, কিন্তু ছেলে তো রাজনীতিবিদ, এটা কি ভালো কাজ? মিনা বেগম সুন্দর করে গুছিয়ে বলো, দুনিয়ার সবখানে ভালো মন্দ আছে, পয়সা এপিঠ দেখলে হবে না, ওপিঠটাও দেখতে হবে। শুধুমাত্র রাজনীতিতে যে মারামারি কাটাকাটি হয় তা না। শুনুন, সব ভালো কাজ আপনার নিজের ওপর। আপনি যদি সৎ থাকেন তাহলে যে কোনো কাজই আপনার জন্য স্বর্গ। নিজের ভালো হলে জগৎ ভালো হতে বাধ্য। একটু থেমে